ক্ষমতার অলিন্দে কান পাতলে এখন অদ্ভুত এক পট পরিবর্তনের শব্দ শোনা যাচ্ছে। এমন এক হাওয়া বইছে যা এক ধাক্কায় গুড়িয়ে দিচ্ছে 3 দশকের পুরনো অভেদ্য রাজনৈতিক দুর্গ। দেশের শীর্ষ আদালতের চার দেওয়ালে দাঁড়িয়ে কেউ একজন তীক্ষ্ণ প্রশ্নে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন খোদ সংসদীয় গণতন্ত্রের অস্তিত্ব নিয়ে, আঙুল তুলছেন দল বদলের রাজনীতির ফাঁক ফোকরের দিকে। আবার অন্য এক প্রান্তে সম্পূর্ণ অচেনা এক তরুণের জেদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে গোটা কেন্দ্র সরকার। হ্যাঁ, অবাক লাগলেও এটাই বর্তমান রাজনীতির বাস্তব দৃশ্যপট। ক্ষমতা, কৌশল আর টিকে থাকার এই ত্রিমুখী লড়াইয়ে কেউ নিচে রাজনৈতিক জমি প্রস্তুত করছেন, কেউ লড়ছেন গণতন্ত্রকে বাঁচানোর আপ্রাণ আইনি লড়াই, আর কেউ বা রাজপথে বসে বদলে দিচ্ছেন রাজনীতির প্রচলিত সমীকরণ। কিন্তু কারা এই রণাঙ্গনের নেপথ্য নায়ক? কারা এই প্রতিষ্ঠিত রতি মহারথীদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে? একটু গভীরে নজর দিলেই এই পুরো বিষয়টি সামনে চলে আসবে এবং বেরিয়ে আসবে অত্যন্ত পরিচিত কিছু মুখ। বিহারের মাটিতে যিনি এতদিন কেবল পর্দার আড়াল থেকে অন্যদের রাজা বানাতেন, আজ তিনি নিজেই সরাসরি বুকুট পড়তে রণক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন। তিনি জনসহজের প্রশান্ত কিশোর। অন্যদিকে মহারাষ্ট্রের রাজনীতিতে শিবসেনার ভাঙন নিয়ে যখন সুপ্রিম কোর্টে ধান্দমান লড়াই চলছে, তখন সেখানে দলত্যাগ বিরোধী আইনের ঢাল হয়ে দাঁড়িয়েছে বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল। আর মহারাষ্ট্রেই আর এক প্রান্তে এক সাধারণ ছাত্রনেতা অভিজিৎ দীপকে খোদ কেন্দ্রীয় সরকারের গদি নাড়িয়ে নতুন কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। আর সবশেষে বিজেপি থেকে কি ইস্তফা দিচ্ছেন এক বড় মুখপাত্র। পাটনার হটসিট বাকিপুর বিধানসভা উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। মূল লড়াই হচ্ছে ভারতীয় জনতা পার্টির নীরজ সিনহা এবং জনস্বরাজ্যের সূত্রধার প্রশান্ত কিশোরের মধ্যে। 34.16% কম ভোটদান এই দুই শিবিরের হৃদস্পন্দন বাড়িয়ে দিলেও গ্রাউন্ড জিরোর সমীকরণ বলছে যে প্রশান্ত কিশোর বিজেপির এই মজবুত দুর্গে সরাসরি এবং কড়া প্রতিযোগিতা সৃষ্টি করেছে। 3টি বুথ ফেরত সমীক্ষা তো এমনও আছে যারা পিকের জয়ের দাবি পর্যন্ত করে বসেছে। আসুন বোঝার চেষ্টা করি, যদি প্রশান্ত কিশোর এখান থেকে জেতেন তবে তার পিছনে সমীকরণগুলো কি কি। নিজে ব্রাহ্মণ সমাজ থেকে আসা প্রশান্ত কিশোর বিজেপির ঐতিহ্যবাহী উচ্চ বর্ণের ভোট ব্যাংকে বড়সড় ফাটল ধরিয়েছেন। গ্রাউন্ড ইনপুট অনুযায়ী 10 থেকে 15% পর্যন্ত উচ্চ বর্ণের, বিশেষ করে ব্রাহ্মণ ভোটার প্রশান্ত কিশোরের দিকে ঝুঁকছেন বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, দুজরা এবং সবজিবাগের মতো এলাকাগুলোতে তিনি আরজেডির মুসলিম ভোট ব্যাংকেও নিজের আধিপত্য বিস্তারে সফল হয়েছে। বাকিপুরের শেষ মুহূর্তে বিজেপিকে তাদের প্রার্থী বদলাতে হয়েছিল। দল একজন মণ্ডল স্তরের কর্মী নীরজ সিনহাকে ময়দানে নামায়। অন্যদিকে তার সামনে জনস্বরাজ্যের সবচেয়ে বড় মুখ খোদ প্রশান্ত কিশোর দাঁড়িয়েছিলেন। শিক্ষিত এবং প্রবুদ্ধ ভোটারদের মধ্যে প্রার্থীদের যোগ্যতা, মুদ্রাস্ফীতি, পেপার লিক এবং দুর্নীতির মতো বিষয়গুলো নিয়ে বিতর্ক হয়েছে, যার সরাসরি সুবিধা পেয়েছেন পিকে। একই সঙ্গে সম্প্রতি যে ছাত্র আন্দোলন দিল্লির যন্তর মন্তরে হয়েছে, তার প্রভাবও কিন্তু এই ভোটে দেখা যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী 3 আগস্ট এখানে ফলাফল ঘোষণা হবে, তখনই বোঝা যাবে যে বাকিপুর আসন পার্থক্য। তবে যদি এখানে বিজেপি হারে অথবা প্রশান্ত কিশোর যদি জেতেন, তবে সেটা কিন্তু একটা বিরাট ধাক্কা হতে পারে পদ্ম শিবিরের জন্য। কারণ সামনে উত্তরপ্রদেশ নির্বাচন বা 2029-এর লোকসভা নির্বাচনে এর প্রভাব কিন্তু পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির ওপর ক্ষুব্ধ ভোটারদের একটি বড় অংশ এবার আরজেডির বদলে জনস্বরাজ্যের দিকে ঘুরে গেছে। কারণ ছিল আরজেডির ঢিলে ঢালা প্রচার। তেজস্বী যাদব ভোট গ্রহণের মাত্র শেষ 2 দিন আগে বাকি করে পৌঁছান। রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী রেখা গুপ্তা না পেরেছেন বৈশ্য ভোটগুলিকে একজোট করতে, না পেরেছেন মুসলিম ভোট ব্যাংকে পুরোপুরি ধরে রাখতে, যার ফলে প্রশান্ত কিশোর সরাসরি প্রধান প্রতিযোগী হয়ে উঠেছে। আবার আরজেডি এমনটাও বোঝাচ্ছে যে বিহারের বিধানসভা নির্বাচনের সময় কিন্তু এখানকার প্রধান মুখ ছিলেন নীতিশ কুমার। তাকে দেখে কিন্তু বিহারের মানুষ ভোট দিয়েছিলেন, কিন্তু সেই নীতিশ কুমার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। বর্তমানে তিনি রাজ্যসভার সদস্য। ফলে সেক্ষেত্রে বাকিপুর আসনে ভোটের প্রভাব পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। বাকিপুরে 18 থেকে 29 বছর বয়সী প্রায় 53,000-এর বেশি তরুণ ভোটার রয়েছে। নিট পেপার লিক এবং ছাত্রদের বিক্ষোভের প্রতি সরকারের মনোভাবে তরুণদের মধ্যে তীব্র ক্ষোভ ছিল। প্রশান্ত কিশোর ছাত্রদের এই ক্ষোভকে কাজে লাগিয়েছেন এবং পরিবর্তনের কথা বলা তরুণদের সমর্থন আদায় করেছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো কায়স্থ এবং কোয়েরি কুশওয়াহা সমাজকে বাদ দিলে প্রশান্ত কিশোর প্রতিটি জাতি ও শ্রেণীর ভোটে ভাগ বসিয়েছে। বিজেপির কোর ভোট ব্যাংকে এই ফাটল যদি 50% পর্যন্ত পৌঁছায়, তবে নির্বাচনী ফলাফল সবাইকে চমকে দিতে পারে। বিজেপির সম্ভাব্য জয়ের 4টি বড় ভিত্তি রয়েছে। যদিও অন্যদিকে ভারতীয় জনতা পার্টির এই আসনে 30 বছরের পুরনো অভিজ্ঞতা এবং শক্ত ভিত্তি রয়েছে। এই নির্বাচনে প্রার্থী নীরজ সিনহা হলেও আসল বাজি হলো বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সুনাম, যিনি এখান থেকে 5 বার বিধায়ক হয়েছেন। বাকিপুরে প্রায় 15% কায়স্থ
20 থেকে 22% উচ্চবর্ণ এবং 12% বৈশ্য ভোট ব্যাংক রয়েছে, যা ঐতিহ্যগতভাবে বিজেপির সাথেই থেকেছে। মাত্র 34% ভোটদানের পরিস্থিতিতে ক্যাডারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কম ভোটদান থাকা সত্ত্বেও বিজেপির ক্যাডাররা তাদের সমর্থকদের পোলিং বুথ পর্যন্ত পৌঁছে দিতে সবচেয়ে এগিয়ে ছিল। নীতিন নবীনও অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। মন্দির, নালা, রাস্তা, ডাবল ডেকার ফ্লাইওভার, আরবান হেলথ সেন্টারের মতো কাজের কারণে স্থানীয় মানুষ বিজেপির উন্নয়ন মডেলের উপর ভরসা রাখছেন বলে মনে করছেন তারা। নির্বাচনের আগে সন্ধ্যা থেকে শুরু করে ভোটদান পর্যন্ত পাটনা পুলিশের কঠোর মনোভাব শান্তিপূর্ণ ভোটদান এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বড় ভূমিকা পালন করেছে। কম ভোটদানের হারের মাঝে বাকিপুরের এই উপনির্বাচন এখন এক অত্যন্ত আকর্ষণীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। প্রশান্ত কিশোরের পরিবর্তনের ন্যারেটিভ কি বিজেপির অভেদ্য দুর্গ ধ্বংস করতে পারবে, নাকি বিজেপির ঐতিহ্যবাহী ক্যাডার এবং জাতিগত সমীকরণ আরও একবার পদ্ম ফোটাবে? বিহারের রাজনীতিতে গত কয়েক বছরে বেশ কিছু নতুন পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে। তবে বাকিপুর বিধানসভা উপনির্বাচন রাজ্যের রাজনীতিকে ফের একবার জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বাকিপুর আসনে ভোট গ্রহণের পর আসা বিভিন্ন এক্সিট পোলের ফলাফল বিহারের রাজনীতিতে চাঞ্চল্য বাড়িয়েছে। অধিকাংশ সমীক্ষা সংস্থা এই আসনে প্রশান্ত কিশোরের এগিয়ে থাকার পূর্বাভাস দিয়েছে। যদি এই পূর্বাভাস সঠিক প্রমাণিত হয়, তবে এটি শুধু একটি বিধানসভা আসনের জয় হবে না, বরং বিহারের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা বলে বিবেচিত হয়। এক্সিট পোলের পরিসংখ্যান অনুযায়ী জনমত পোলস প্রশান্ত কিশোরকে 49 থেকে 52% ভোট পাওয়ার পূর্বাভাস দিয়েছে। বিজেপির 34 থেকে 36% ভোট পাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। ডিভি রিসার্চও জনসুরাজকে এগিয়ে রেখেছে। পোল পণ্ডিতের সমীক্ষায় তো প্রশান্ত কিশোরের 50% বেশি ভোট পাওয়ার দাবি করা হয়েছে। তবে নির্বাচনী ইতিহাস সাক্ষী দেয় যে এক্সিট পোল অনেক সময় ভুল বলে প্রমাণিত হয় এবং চূড়ান্ত রায় ভোট গণনার দিনেই সামনে আসে। আপাতত বিহারের রাজনীতির নজর বাকিপুরের আসনের দিকেই নিবদ্ধ। এই নির্বাচন শুধু একটি আসনের নয়, বরং 3টি বড় প্রশ্নের উত্তর নির্ধারণ করবে। প্রশান্ত কিশোরের রাজনীতির জমি কি প্রস্তুত হয়ে গেছে? বিজেপি কি তাদের দুর্গ বাঁচাতে পারবে? এবং বিহারের রাজনীতিতে কি এক নতুন বিকল্পের উদ্ভব হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর আগামী 3 আগস্ট সামনে আসবে। তবে এটুকু নিশ্চিত যে বাকিপুরের ফলাফল আগামী দিনে বিহারের রাজনীতির দিশা এবং দশা উভয়কেই প্রভাবিত করতে পারে। এবার আসছি সেই রহস্যময় নেতার কথায়, যিনি বিজেপির সবচেয়ে চর্চিত টিভি মুখগুলোর একজন। হ্যাঁ, আমি কথা বলছি শেহজাদ পুনওয়ালার সম্পর্কে। তিনি কি এবার রাজনীতি থেকে দূরত্ব তৈরি করতে চলেছেন? তিনি কি বিজেপি ছেড়ে দিয়েছেন, নাকি কংগ্রেসে তার ঘর ওয়াপসে হতে চলেছে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে তার এক্স হ্যান্ডেলে বায়ো আপডেট ঘিরে। কারণ তার এক্স হ্যান্ডেলে তিনি নিজের বায়ো থেকে ন্যাশনাল স্পোক্সপারসন বিজেপি অর্থাৎ বিজেপির জাতীয় মুখপাত্রের পদটি সম্পূর্ণ মুছে ফেলেছেন। এর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায় জল্পনা। কেউ বলছেন যে তিনি বিজেপি ছেড়েছেন, কেউ দাবি করছেন যে তিনি সক্রিয় রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন, আবার কেউ কেউ তো কংগ্রেসের সঙ্গে তার যোগসূত্রও খুঁজতে শুরু করেছেন। এই জল্পনায় ঘি ঢালেন শেহজাদ নিজেই। তিনি নিজের এক্স অ্যাকাউন্টে তার নতুন বায়োর স্ক্রিনশট শেয়ার করেন। নতুন বায়োতে তিনি লিখেছেন, ধর্ম ইসলাম, সংস্কৃতি হিন্দু, চিন্তাধারা ভারতীয়, লেখক জিএসটির যাত্রা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজীবন অনুগামী। আর ক্যাপশনে শুধু লিখলেন, আমার আপডেটেড বায়ো। লক্ষণীয় বিষয় হলো, এই নতুন বায়োতে বিজেপির জাতীয় মুখপাত্র হওয়ার কোনো উল্লেখ নেই। আর এই মানুষটাই এখন ভাবাচ্ছে সবাইকে। কিন্তু এখানে একটা কথা স্পষ্ট করে দেওয়া দরকার, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার বায়ো বদলানো বা কোনো পদের উল্লেখ মুছে ফেলা মানেই পদত্যাগ নয়। এখনো পর্যন্ত শেহজাদ পুনওয়ালা প্রকাশ্যে কোথাও বলেননি যে তিনি বিজেপি ছেড়েছেন বা ইস্তফা দিয়েছে। এরপর তিনি তার পুরনো কিছু ভিডিও নতুন করে শেয়ার করেছেন, যা জল্পনার আগুন আরও বাড়িয়ে দিয়েছে। একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় যে সমাজসেবা রাজনীতির চেয়ে অনেক বড় জিনিস। তিনি জানান 2024 সালে লোকসভা নির্বাচনের পর তিনি সক্রিয় রাজনীতি ছাড়ার কথা গভীরভাবে ভেবেছিলেন। নির্বাচনের পর তিনি জনজীবনে অন্য কোনো ভূমিকার কথা ভাবছিলেন। কিন্তু সেই একই ভিডিওতে তিনি এও বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তৃতীয়বার সরকার গড়ার পর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, সেই আবেগঘন বার্তা শোনার পর তিনি নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন। তাছাড়া সেই সময় সামনে পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র এবং হরিয়ানার মতো গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল, তাই তিনি দলের হয়ে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্থাৎ পুরনো ভিডিওতে রাজনীতি ছাড়ার ইচ্ছের কথা থাকলেও তিনি কেন থেকে গেলেন সেটাও বলা ছিল। কিন্তু সে ভিডিও আবার নতুন করে পোস্ট করার মানে কি, তাই নিয়ে এখন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এদিকে যখন বাঙ্কিপুর ও বিজেপির মুখপাত্রকে নিয়ে রাজনীতিতে উত্তাপ চরমে, তখন মহারাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ কম নয়। আপনারা জানেন যে শিবসেনা ইউবিটি থেকে একাধিক সাংসদ একনাথ শিন্ডের গোষ্ঠীতে যোগ দিয়েছে। ওই সমস্ত সাংসদদের পদ খারিজ নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। অন্য কোনো প্রতীকের নির্বাচন লড়ো, সরকার অন্য কারো জোরে গড়ো, এতে সংসদীয় গণতন্ত্রের উপর গভীর নেতিবাচক প্রভাব পড়ে।
এমনটাই মন্তব্য সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বালের। যদিও লোকসভার স্পিকার ওম বিড়লা নিজে তাদের এই সংযোগটিতে স্বীকৃতি দিয়েছেন, এই সিদ্ধান্তকে উদ্ভব শিবির চ্যালেঞ্জ জানিয়েছেন। সুপ্রিম কোর্টে 3 বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি হচ্ছে। বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনা। 30 জুলাই শুনানির সময় আইনজীবী কপিল সিব্বল শিবসেনার উপর অধিকার, নির্বাচনী প্রতীক বরাদ্দ, তৎকালীন রাজ্যপাল এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলেছেন। এর উপর প্রধান বিচারপতি কি বলেছেন, আসুন পুরো যুক্তিটা বুঝি। ইন্ডিয়া টুডে টিভির অ্যাসোসিয়েট এডিটর অনিশা মাথুরের রিপোর্ট অনুযায়ী কপিল সিব্বল আদালতে বলেছেন যে 2012 সালে বালা সাহেবের মৃত্যু হয়। তারপর উদ্ধব ঠাকরে দলের দায়িত্ব নেন। তখন দলে একনাথ শিন্ডেও ছিলেন। 2018 সালে দলের নির্বাচন হয়। সিব্বল এখানে 2018 সালে হওয়া শিবসেনার সাংগঠনিক নির্বাচনের উল্লেখ করেন। এরই অধীনে উদ্ধব ঠাকরেকে দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচিত করা হয়েছিল। সিব্বল আরও বলেন যে 2019 সালে একনাথ শিন্ডে শিক্ষামন্ত্রী হন। এমএলসি নির্বাচনের সময় কয়েকজন বিধায়ক নিজের দল থেকে সরে গিয়ে ক্রস ভোটিং করেন। সন্দেহ করা হয় যে একনাথ শিন্ডের গোষ্ঠী পিছন থেকে কিছু গন্ডগোল করছে। তারপর হঠাৎ একদিন 31 জন বিধায়ক গুয়াহাটি চলে যান। ওই 31 জন বিধায়ক একটি প্রস্তাব পাশ করেন। এই প্রস্তাবে তারা দলের হুইপ সুনীল প্রভুকে পদ থেকে সরিয়ে দেন এবং তার জায়গায় ভরত গোগাপলেকে নতুন হুইপ বানানো হয়। কপিল সিব্বল জোর দিয়ে বলেন যে এই সিদ্ধান্ত পুরো দল নেয়নি, বরং শুধুমাত্র ওই 31 জন বিধায়ক মিলে নিজেদের মধ্যেই নিয়েছিলেন। এরপর স্পিকারকে চিঠি পাঠানো হয়। স্পিকার রাজ্যপালের কাছে চিঠিটি এগিয়ে দেন। তখন মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন ভগৎ সিং কোশিয়ারি। ওই বিধায়কদের চিঠি পেতেই রাজ্যপাল অবিলম্বে ফ্লোর টেস্টের নির্দেশ দেন। সেই সময় শিবসেনা ইউবিটি এর উপর প্রশ্ন তুলেছিল যে এটা কিভাবে হতে পারে, তারা কেবলই বিধায়ক, যেখানে দলের সভাপতি হলেন উদ্ধব ঠাকরে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন ওঠে যে কোনো দলের কয়েকজন বিধায়ক কি নিজেরাই নিজেদের মূল দল হিসেবে ঘোষণা করতে পারেন? এমনটা করা কি আইনের পরিপন্থী নয়? সিব্বল আরও বলেন যে আজকাল আপনারা এ দলের প্রতীকে লড়ে যেতেন আর পরে বলতে শুরু করেন যে আপনারা বি দলের সদস্য। নেতাদের এই ধরনের আচরণে আমাদের সংসদীয় ব্যবস্থার উপর খুব খারাপ প্রভাব পড়ে। তিনি আরও বলেন যে একটি পিটিশন 2021 সাল থেকে পেন্ডিং পড়ে আছে। যদি সময় মতো এর উপর শুনানি হতো তবে মহারাষ্ট্রে শিন্ডে সরকার তৈরি হতে পারত না। এর উপর সিজিআই কি বলেছেন এবার সেটা জেনে নেওয়া যাক। সিজিআই এর বক্তব্য, যদি বিষয়টি আটকেই থাকে তবে আপনারাই তো আদালতের কাছে শুনানি পিছনের দাবি জানিয়েছিলেন। জাস্টিস বাগচির বক্তব্য, শিন্ডে সরকার না তৈরি হওয়া দুটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত এই মামলার শুনানি এবং দ্বিতীয়ত রায়, যে রায়টি আপনাদের পক্ষ থেকে আসতে হবে। কপিল সিব্বল তখন আরও বলেন যে রায় তো আমাদের পক্ষে হওয়া উচিত, কারণ সংবিধানের 10ম তহসিলে দলত্যাগ বিরোধী আইন একদম পরিষ্কার। আজকাল তো এটা দেখতে পাওয়া যায় যে কেউ বাংলা থেকে নির্বাচনে যেতে তারপর দল ছেড়ে বলে যে আমি উত্তর পূর্বের এমন কোনো দলের সদস্য যে দল সেখানে ভোটেও লড়েনি। এটা হলো কনস্টিটিউশনাল হ্যারিকেনি। এটি একটি জাপানি শব্দ যার অর্থ হলো সেলফ ডিস্ট্রাকশন বা আত্মহরণ। এই শব্দটি কপিল সিব্বল ব্যবহার করেছিলেন। এরপর অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ 10ম তহসিলে দেওয়া একটি আইন যা নেতাদের নির্বাচনে জেতার পর এক দল ছেড়ে অন্য দলে যাওয়া থেকে আটকায়। যদি কোনো নেতা এমনটা করেন তবে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই আইনের কথা উল্লেখ করেন কপিল সিব্বল। তিনি আরও বলেন যে জনপ্রতিনিধি হওয়ার সুবাদে আপনার দায়িত্ব হলো আপনি সেই দলকেই প্রতিনিধিত্ব করবেন যার প্রতীকে আপনি নির্বাচনে জিতে এসেছেন। সিব্বল সুপ্রিম কোর্টকে জানান যে নির্বাচন কমিশন এই বলে শিন্ডে গোষ্ঠীর দলত্যাগের তদন্ত করতে অস্বীকার করে দেয় যে তাদের কাছে শিবসেনার 2018 সালের সংসদীয় দলীয় সংবিধানের কপি ছিল না। আমরা নির্বাচন কমিশনকে বহুবার চিঠি লিখেছিলাম এবং যখনই নতুন পদাধিকারী নির্বাচিত হয়েছেন আমরা কমিশনকে নতুন সংসদীয় সংবিধান দিয়েছিলাম। আমরা ওই সংবিধানের অধীনেই দলের নেতৃত্বের উপর নিজেদের দাবি জানিয়েছিলাম। সিব্বল বলেন, দেখুন কি হচ্ছে। নির্বাচন কমিশন বলল যে আমরা নতুন সংবিধানকে তো মানব না, আর আপনাদের পুরনো সংবিধান অগণতান্ত্রিক ছিল তাই ওটাকেও মানব না। কমিশন দলের হ্রাস এবং তীর ধনুক নির্বাচনী প্রতীক শুধুমাত্র এই কারণেই শিন্ডে গোষ্ঠীকে দিয়ে দিল কারণ তাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা ছিল। নির্বাচন কমিশন শুধু নির্বাচিত বিধায়ক এবং সাংসদদের গণনা করে এটা কিভাবে ঠিক করতে পারে যে আসল দল কার, সংগঠন এবং দলের বাকি পরিকাঠামো কি হবে? এই সিদ্ধান্তের কারণেই আমাদের কাছ থেকে আমাদের দল এবং নির্বাচনী প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছে। আদালতে এমন যুক্তি পেশ করেন সিব্বল। এদিকে কংগ্রেস জনতা পার্টির আন্দোলন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্যে দিয়ে শেষ হওয়ার ঠিক কয়েকদিনের মাথায় এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মহারাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ইউবিটি যারা প্রথম থেকেই এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিল তারা এই যুব নেতার সাথে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে।
এর পাশাপাশি প্রতিদ্বন্দ্বী উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন সেনা নেতারাও দিককের সাথে যোগাযোগের চ্যানেল খুলতে শুরু করেছেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের এক সপ্তাহের মধ্যে শিন্ডে সেনার রাজ্য ক্যাবিনেট মন্ত্রী সঞ্জয় সিরসাট এবং এমএলসি বাচ্চু করু পৃথকভাবে ছত্রপতি সম্ভাজি নগরে দিক্কের বাসভবনে যান, তার পরিবারের সাথে দেখা করেন এবং প্রকাশ্যে এই আন্দোলনের প্রশংসা করেন। সর্বশেষ রাজনৈতিক পদক্ষেপটি আসে শুক্রবার, যখন শিবসেনা ইউনিটির প্রধান উদ্ধব ঠাকরে ফোনে দিক্কের সাথে কথা বলেন এবং দলের প্রবীণ নেতা চন্দ্রকান্ত খৈরে এই যুব নেতার বাসভবনে যান। দলীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে উদ্ধব ঠাকরে দিক্কের স্বাস্থ্য, পরিবার এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং এমনকি মজার ছলে তার বিয়ের পরিকল্পনার কথাও জিজ্ঞেস করেন। পাশাপাশি আন্দোলনের সাফল্যের জন্য তাকে অভিনন্দনও জানান। এই সমান্তরাল রাজনৈতিক পদক্ষেপ দুই সেনার বিপরীতমুখী রাজনৈতিক কৌশলকে তুলে ধরে, যেখানে শিবসেনা ইউনিটি প্রকাশ্যে দিক্কের আন্দোলনকে সমর্থন করছিল যখন এর ভবিষ্যৎ অনিশ্চিত ছিল এবং মহারাষ্ট্র ও দিল্লির প্রতিবাদে অংশ নিয়েছিল, সেখানে শিন্ডে নেতৃত্বাধীন সেনা কেবল তখনই তাদের সমর্থন দেখাতে শুরু করে যখন আন্দোলনটি একজন কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ বাধ্য করার মতো মূল উদ্দেশ্য অর্জন করে ফেলে। দিক্কে সিজেপি প্রতিষ্ঠা করেন এবং দিল্লির যন্ত্রমন্ত্রে নিট পরীক্ষার অনিয়মের অভিযোগে প্রধানের পদত্যাগের দাবিতে তার আন্দোলন শুরু করেন, যা একটি অনশন ধর্মঘট হিসেবে শুরু হয়েছিল তা ধীরে ধীরে প্রায় 1 মাস ধরে চলা একটি দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়। 13 জুলাই যখন আন্দোলনটি গতি পাচ্ছিল, তখন উদ্ধব মহারাষ্ট্রের প্রথম বড় রাজনৈতিক নেতা হিসেবে প্রকাশ্যে একে সমর্থন জানান। একে রাজনৈতিক বিষয় নয়, বরং দেশের যুব সমাজের ভবিষ্যৎ বাঁচানোর লড়াই হিসেবে উল্লেখ করে উদ্ধব প্রধানের পদত্যাগ দাবি করেন। বিরোধী দলগুলোকে এই আন্দোলনের সমর্থন করার আহ্বান জানান এবং সারা মহারাষ্ট্র জুড়ে সংহতিমূলক প্রতিবাদের ঘোষণা করেন। দিক্কেও এই সমর্থনকে স্বাগত জানিয়েছিলেন। তিনি উদ্ধবকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এও স্পষ্ট করেছিলেন যে তাদের সমস্ত দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। শিন্ডে নেতৃত্বাধীন সেনার সম্পৃক্ততা তখনই দৃশ্যমান হয় যখন আন্দোলনটি তার মূল লক্ষ্য অর্জন করে। 26 জুলাই প্রধানের পদত্যাগের একদিন পর ক্যাবিনেট মন্ত্রী সঞ্জয় সিরসাট মহারাষ্ট্রের শাসক মহাজুতির প্রথম নেতা হিসেবে দিক্কের বাবা মায়ের সঙ্গে দেখা করতে তাদের বাসভবনে যান। দিক্কেকে বিপ্লবের স্ফুলিঙ্গ জাগানো এক যুবক হিসেবে আখ্যা দেন তিনি। পর্যবেক্ষকরা বলছেন যে রাজনৈতিক দলগুলো এমন এক যুব নেতার সাথে যুক্ত থাকতে আগ্রহী বলে মনে হচ্ছে যার আন্দোলন প্রথাগত রাজনীতির গণ্ডি পেরিয়েছে। এখন প্রশ্ন উঠছে, ভারতের রাজনীতিতে কি এক নতুন শক্তির উত্থান শুরু হয়েছে? একদিকে নিজেদের অভেদ্য দুর্গে বিজেপি কড়া চ্যালেঞ্জের মুখে রয়েছে প্রশান্ত কিশোরের, অন্যদিকে বিজেপির অন্যতম পরিচিত মুখ শেহজাদ পুনওয়ালার বায়ু পরিবর্তন ঘিরে জোর জল্পনা। তিনি কি সত্যিই দল ছাড়ছেন? আর এর মধ্যেই এমন এক ছাত্র আন্দোলনের নেতা যার পাশে দাঁড়াতে এখন মরিয়া মহারাষ্ট্রের বড় বড় রাজনৈতিক দল। এই তিনটি ঘটনায় কি কেবল আলাদা খবর, নাকি দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত? এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।